আমি কি কখনো বেদনার সংকটে তোমাকে চেয়েছি ততখানি অকপটে, সব আবরণ সরিয়ে বাংলা ভাষা যেভাবে পদ্ম সূর্যের দিকে ফোটে। আমি কি কখনো জীবনের বাজি লড়ে তোমাকে বাঁচাতে হয়েছি ডন কিহোটে। কখনো বুঝেছি তোমারই জন্যে শুধু বেঁচে আছি প্রাণে আমরি বাংলা ভাষা। আমি কি কখনো নুরুল বরকতের যুদ্ধে লড়েছি, যুদ্ধে মরেছি ক্ষতে, মুথা ঘাস ভরা সোঁদা বাংলাকে মেখে আবার বেঁচেছি ধানসিঁড়িটির ঘাটে। আমরা কখনো অতখানি ভালোবাসা কাউকে দিইনি। সন্ধ্যায় প্রত্যুষে যে রক্ত ঢালে আকাশে তোমার ছেলে, রত্নগর্ভা তোমার সেই ২১-এ। শুরুর এই পংক্তিগুলো আমাদের জানান দিয়ে যায় যে কবিতা কতটা প্রাণোজ্জ্বল এবং সাবলীল, এবং এই কবিতা বলছে ভাষার কথা, যে ভাষায় আমরা বাঁচি। সকলকে নমস্কার এবং স্বাগত জানাই দূরদর্শন ত্রিপুরায়। আমরা এই পৃথিবীতে বিভিন্ন যে কালচার রয়েছে সেই কালচার তথা সংস্কৃতিতে বাঁচি, এবং বিভিন্ন সংস্কৃতি উৎপন্ন করে বিভিন্ন ধরনের ভাষা। প্রত্যেকটি মানুষের ভাব এবং ভাষা আলাদা। এই ভাষার গঠন, প্রকৃতি এবং চালচিত্র নিয়েই আমাদের আজকের আলোচনা করার জন্য আমাদের মাঝে স্টুডিওয় উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য কবি এবং অনুবাদক কাকলি গঙ্গোপাধ্যায়। দিদি, তোমাকে স্বাগত। ধন্যবাদ। দিদি, ছোটবেলায় আমরা যখন ভাষা কি এর আবিধানিক সংজ্ঞা পড়ছিলাম, তখন আমরা সেখানে পেয়েছিলাম যে অর্থপূর্ণভাবে মনের ভাব প্রকাশ করাকেই ভাষা বলে। তোমাকে যদি সেই একই প্রশ্ন করা হয় আবিধানিক পরিসরের বাইরে, ভাষা কি, কি বলবে? ভাষা কি বললে পরে অনেকটা বিস্তৃত হয়ে যায় ব্যাপারটা। তো সেইখানে আমরা মুখে যা বলি সে ভাষা তো থাকেই, তার পাশাপাশি এমন আরো অনেক ভাষার কথা এসে পড়ে যেগুলো নাকি মুখে বলার দরকার হয় না। যেমন ধরো আমাদের সজীব জীব জগৎ, মানে যাদেরই প্রাণ আছে তাদের কথাই যদি বলি, প্রত্যেকের নিজস্ব ভাষা রয়েছে। সে গাছের কথাই বলো বা পশু পাখির কথাই বলো, যার কথাই বলবে, সবার কিন্তু নিজস্ব ভাষাতে তাদের ভাব বিনিময় করে চলেছে। তো এইটা এক্ষেত্রে একটা ভাষা রয়েছে। আরেকটা ভাষা বলবো যে আমার অনুভূতিকে, আমি যেমন দেখো পৃথিবীর যে প্রান্তেই তুমি থাকো না কেন, তোমার মুখের ভাষা হয়তো সব জায়গাতে বুঝতে পারছে না, কিন্তু ওই প্রান্তে যদি একটি চলচ্চিত্র তৈরি হয় বা একটি কবিতা লেখা হয়, তার যে ভাব রয়েছে সেটাকে যদি তোমার সামনে উচ্চারণ করা হয় বা চলচ্চিত্রটি যদি তুমি দেখো, তার যে অনুভূতির ছোঁয়াতে কিন্তু তুমি বুঝে যাবে যে সেটা দুঃখের বিষয় হচ্ছে না আনন্দের বিষয় হচ্ছে। সেইখানে কিন্তু সেই অনুভূতির ভাষাটা আমাদের প্রতিটি মানুষের এক। প্রত্যেকটা মানুষ কিন্তু আমরা একইভাবে অনুভব করি সবকিছুকে। তো ফলে আর যেমন, আর যদি আমি বলি যে যারা কথা বলতে পারেন না বা শুনতে পান না, তাদের যে নিজস্ব ভাষাটা রয়েছে সেটা তারা হাত নেড়ে তাদের মতো করে তারা ব্যক্ত করেন। তো সেখানেও তাদের একটা নিজস্ব ভাষা রয়েছে। ফলে এই সমস্ত কিছুকে নিয়েই কিন্তু ভাষা। আমি কোনো একটাকে বাদ দিলে কিন্তু ভাষাকে শুধু ভাষা, মুখের ভাষা বললে অসম্পূর্ণভাবে তাকে ব্যাখ্যা করা হবে। একদমই। আরেকটা বিষয়, যে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা নিজেদের মতন করে উদযাপন করি। এর ইতিহাসটাও আমাদের মোটামুটি কম বেশি সকলেরই জানা আছে। তো একেবারে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যদি জিজ্ঞেস করা হয় যে আমাদের প্রত্যেকের মাতৃভাষা, যে ভাষায় কথা বলুক না কেন, ঠিক কোথায় রয়েছে? তোমার অবজারভেশনটা ঠিক কি? কোথায় রয়েছে আসলে কি হচ্ছে, আমাদের এই যে একটা প্রত্যেকের যোগাযোগটা এখন বিশ্বব্যাপ্তি পেয়ে গেছে। আমরা বলছি, কথায় বলি যে আমরা পৃথিবীটা এখন ছোট হয়ে গেছে, এই অর্থে বলি যে আমরা কিন্তু সহজেই যোগাযোগ করতে পারছি। আমাদের বিভিন্ন মাধ্যম এমন এসে গেছে যে আমরা এই প্রান্তের সাথে ও প্রান্তে খুব সহজে যোগাযোগ করতে পারছি। ফলে আমরা বলি যে পৃথিবীটা খুব ছোট হয়ে গেছে। তো সেইখানে সেই যে যোগাযোগটা, আমার এই প্রান্তের সাথে ও প্রান্তে যোগাযোগ করতে হলে একটা শক্তিশালী মাধ্যম হলো ভাষা অবশ্যই, এবং সেই ভাষাটা এমন হতে হবে যে মুখের ভাষা, যেটা মূলত মুখের ভাষা। আমি যেমন একটা ছবি আঁকলাম বা একটা গান গাইলাম, তার অনুভূতি, তার ভাব, তার যে চিত্রায়ন, সেগুলোকে আমরা এমনি দেখে বুঝতে পারি বা অনুভব করে বুঝতে পারি। কিন্তু আমি যদি আমার যে
অন্যান্য বিষয়গুলো, যে ধরো আমাদের সমাজ, রাষ্ট্রনীতি, রাজনীতি, যা কিছু হোক, এই ব্যাপারগুলো বা আমাদের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক ব্যাপার, এইগুলোতে যদি আমি যোগাযোগ স্থাপন করতে চাই, তাহলে কিন্তু আমার মুখের ভাষাটাই প্রধান। এবং এমন একটা ভাষা মাধ্যম হতে হবে যেটা নাকি সবাই বুঝতে পারে। তো সেক্ষেত্রে যেটা প্রধান ভাষা হয়ে উঠছে, আমরা সবাই জানি ইংরেজি একটা প্রধান ভাষা হয়ে উঠছে। এবং আমাদের দেশের ছেলেমেয়েরা প্রচুর পরিমাণে বাইরে পড়াশোনা করতে যাচ্ছে, সেখানে গিয়ে কাজকর্ম করছে, তারা সেখানে জ্ঞান অর্জন করছে নানাভাবে। তো ফলে তাদের কিন্তু ইংরেজি ভাষাটা শিখতেই হচ্ছে। তো এটা শুধু আমাদের দেশের কথা, আমাদের দেশের মধ্যে কতগুলো ভাষা রয়েছে তুমি দেখো, প্রত্যেকটা ভাষাভাষী ছেলে মেয়েদের ক্ষেত্রেই তো সেটা সত্য। তেমনি পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী ছেলে মেয়েদের ক্ষেত্রেও সেটা সত্য। এক দেশ থেকে আরেক দেশে তারা যাচ্ছে, তাদের বিভিন্ন প্রয়োজনে তাদের যেতে হচ্ছে। তো ফলে আমরা যদি শুধু মাতৃভাষাকে আঁকড়ে বসে থাকি, তাহলে তো এই যে ব্যাপক যে আমাদের কাজকর্মের কথাই বলো বা জ্ঞান অর্জনের কথাই বলো, সেটা সম্ভব হচ্ছে না। ফলে একটা মুখ্য ভাষা কিন্তু ইংরেজি হয়ে উঠছে। এই যে হয়ে ওঠাটা, বিশ্বায়নের জন্যই মূলত ইংরেজিটা আরো প্রাধান্য পাচ্ছে। তো ফলে প্রতিটি মাতৃভাষাই কিন্তু বিপন্ন হয়ে পড়ছে। আমরা শুধু কথা বলার জন্যই সেটাকে ব্যবহার করছি। এবং এমনও হচ্ছে যে এখন বলা হয় যে পৃথিবীতে 7,000-এর মতো ভাষা রয়েছে, কিন্তু আগামী 100 বছরের মধ্যে এমনটাও হতে পারে যে আরো 3,000 ভাষা হয়তো বিলুপ্ত হয়ে যাবে। প্রচুর ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, কেননা তারা শুধুমাত্র নিজেদের মধ্যে কথাবার্তার জন্য, তাদের ভাব বিনিময়ের জন্যই সেই ভাষাটুকু ব্যবহার করছে। তার বাইরে কোনো ব্যবহার নেই সেই ভাষাটা। লেখাপড়ার মাধ্যম হিসাবে সেটাকে ততটা উন্নত হয়ে উঠতে পারেনি। ছোট ছোট যে গ্রামগুলো রয়েছে বা দ্বীপগুলো রয়েছে আমাদের পৃথিবীর বিভিন্ন প্রান্তে, ধরো তাদের মুখের ভাষার বাইরে তাদের লেখাপড়ার জন্য তাদের ভাষাটাকে তারা এগিয়ে নিতে পারেনি। ফলে সেগুলো তারা যখন চলে যাচ্ছে, তাদের প্রজন্ম চলে যাওয়া মানে আস্তে আস্তে কিন্তু তাদের সাথে সাথে তাদের মুখের ভাষাটাও বিলুপ্ত হয়ে যাচ্ছে। তো সেদিক, আর আমাদের বাংলা ভাষাভাষীদের কথাই ধরো না, এখনকার প্রজন্ম সবসময় আমরা বলেও থাকি যে তারা বাংলা ভাষাটা ততটা ভালো করে শিখতে পারছে না, কেননা তাদের বিভিন্ন প্রয়োজনেই তাদের ইংরেজিটা শিখতে হচ্ছে বেশি করে। তো ফলে কি হচ্ছে, এখন আমাদের এই দোষটা প্রজন্মকে দেব না, আমাদের অভিভাবকদের দোষ। যে ঠিক আছে, কাজের প্রয়োজনে তুমি ইংরেজি ভাষা শিখতে হচ্ছে বা অন্য ভাষা শিখতে হচ্ছে, ভালো কথা, কিন্তু ঘরের মধ্যে যেন আমরা আমাদের মায়ের ভাষাটাকে বাঁচিয়ে রাখি। দেখো, এটা তো ঠিক যে আমি দেখো পৃথিবীর বিভিন্ন জায়গায় তুমি ঘুরে তোমার বাঁচার প্রয়োজনে তুমি বিভিন্ন জায়গার খাবার, তুমি থাইল্যান্ডে গেলে থাইল্যান্ডের খাবার খাচ্ছ, ইউরোপে গেলে ইউরোপের খাবার খাচ্ছ, আমেরিকা গেলে আমেরিকার খাবার খাচ্ছ, যেখানে যাচ্ছ সেখানকার খাবার তুমি খাচ্ছ বাঁচার প্রয়োজনে। কিন্তু তুমি ঘরে এসে মায়ের হাতের তৈরি ডাল ভাত বা মাছের ঝোল ভাত খেয়ে যে তৃপ্তিটা অনুভব করবে, সেটা কি সমস্ত পৃথিবীর এই রাজসিক যতই খাবার দাবার তুমি খাও পাবে? সেই তৃপ্তিটা তুমি পাবে না। সেরকমই মায়ের ভাষাও কিন্তু এইরকমই আপন একটা ব্যাপার। তো ফলে আমি বাঁচার প্রয়োজনে যা কিছুই বলে থাকি না কেন, ওই ঘরে এসে আমার মায়ের ভাষাটা কিন্তু আমার বুকে আঁকড়ে নিতে হবে। এটা সব প্রজন্মের জন্যই প্রযোজ্য। একদমই। তো আমাদের পরবর্তী প্রজন্মকে আমাদের সেটা শেখাতে হবে যে তোমরা ঘরে অন্তত মায়ের ভাষাটাকে ভালোবাসো, নিজের মতো করে চর্চা করো। এবার ভাষার সংকটের কথা যেহেতু উঠেই পড়েছে, সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ না করলেই নয়। একটা হচ্ছে যে এখন তো অস্বীকার করার উপায় নেই যে একবিংশ শতাব্দীতে এসে আমরা কিন্তু যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি, মারাত্মক রকমভাবে যন্ত্র নির্ভর হয়ে যাচ্ছি। এবার দেখা যাচ্ছে যে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্য যেই সোশ্যাল সাইটগুলো রয়েছে, সেখানে অক্ষরের পরিবর্তে কিন্তু সংকেত জন্ম নিচ্ছে। একদম সোজা ভাষায় বললে ইমোজিস। মানে আমি এখন হাসছি, সেই হাসিটা প্রকাশ করছি, আমার হাসি পাচ্ছে একটা সংকেতের মাধ্যমে, একটা ইমোজির মাধ্যমে, আমার কান্না পাচ্ছে। তো এই যে ভাষার চিত্রে রূপায়ণ বা গ্রাফিক্সে যে কনভার্সনটা হচ্ছে, সেটা যে কোনো ভাষার ক্ষেত্রে, প্রতিটি ভাষাই তো কারো না কারোর মাতৃভাষা, তো এই ভাষার ক্ষেত্রে কতটা মানে ডেঞ্জারাস বলে আপনি মনে করেন? অবশ্যই, আমরা এমনিতেই বলছি যে আমাদের মাতৃভাষা হারিয়ে যেতে বসেছে বিভিন্ন বিশ্বায়নের জন্য, যে অন্য ভাষাকে, আমাদের ইংরেজি ভাষাকে বিশেষ করে প্রাধান্য দিতে হচ্ছে। তো সেইখানে আমার মাতৃভাষায় যদি আরো এই ধরনের সাংকেতিক ভাষাতে পরিবর্তিত হয়ে যায়, তো আমরা এমন হবে আস্তে আস্তে আমরা ভাষাটা লিখতেই ভুলে যাব হয়তো আমরা। এবং আমি একটি কোথায় জানি শুনেছিলাম, পড়েছিলাম কোথাও কোনো একটা বিশ্ববিদ্যালয়ে, এই যে আমাদের যে
সংক্ষিপ্ত আকারে যে আমরা লিখি, ইংরেজিও আমরা সংক্ষিপ্তভাবে বিভিন্ন মোবাইলে আমরা লেখার সময় সাংকেতিকভাবে যে লিখি, এগুলো নাকি মান্যতা দেওয়া হচ্ছে যে ঠিক আছে তোমরা পরীক্ষার সময় এই ভাষা ব্যবহার করতে পারো। ভয়াবহ বিষয়। কি বিপজ্জনক ব্যাপার। তো এরকম ভাবে যদি আমাদের ভাষাগুলো বিকৃত হয়ে যেতে থাকে, তো সেটা তো কোনো সময়ই আমরা সমর্থন করতে পারি না, না? কি করে সমর্থন করব? এবং এই বিশেষ আমরা যখন ল্যাঙ্গুয়েজের ক্লাসগুলো আমরা করতাম, তখন আমাদের একটা বিশেষ জিনিস শেখানো হতো যে এই সংক্ষিপ্ত করার জন্য একটা দারুণ মানে খুব জনপ্রিয় প্রবণতা হচ্ছে ভাওয়েল ড্রপিং। আমরা ইংরেজি লেখার সময় ভাওয়েলগুলো ড্রপ করে দিই, শুধু কনসোনেন্টটা দিয়ে কাজ চালিয়ে নিচ্ছে, এবং এটা মান্যতা যদি পেয়ে যায় প্রচলিত হয়ে যাচ্ছে। মোবাইলের ভাষাতে সেগুলো প্রচলিত হচ্ছে। এখন যদি আমি মোবাইলের ভাষাকে আমার পরীক্ষা লেখার জন্য ভাষা বলে মান্যতা দিয়ে দিই, তো সেটা তার মানে সংক্ষিপ্ত সবাই চাইবে নিশ্চয়ই যে সংক্ষিপ্তভাবে আমি দ্রুত লিখতে পারবো, আরো আমি বিস্তৃতভাবে লিখতে গেলে আমার সময় বেশি লাগছে। তো আমার যদি মান্যতা পেয়ে যায় আমি সংক্ষিপ্ত ভাষাতেই লিখবো, তাতে কি হবে? আস্তে আস্তে যে সঠিক ভাষাটা সেটাই তো আস্তে আস্তে হারিয়ে যাবে। এটা তো খুবই বিপজ্জনক ব্যাপার। এই মাতৃভাষার তো সঙ্গে একটা বিষয় যেটা জড়িয়ে আছে, যেটা প্রত্যেক সাহিত্যিক, প্রত্যেক দার্শনিক বারবার করে বলে গেছেন, যে একমাত্র মাতৃভাষার মাধ্যমেই সৃজনশীলতাকে সম্পূর্ণরকমভাবে ফুটিয়ে তোলা যায়। পৃথিবীতে খুব কম দার্শনিক কিংবা সাহিত্যিক রয়েছে, কিংবা শিল্পকার রয়েছেন, চলচ্চিত্র নির্মাতা রয়েছেন, যারা নিজের মাতৃভাষার বাইরে কাজ করেছেন, খুব কমই রয়েছেন। তো এখন যে প্রশ্নটা খুবই দেখা যাচ্ছে যে যন্ত্রনির্ভর হওয়ার ফলে এখন আর মানুষের সৃজনশীলতার প্রয়োজন পড়ছে না, যন্ত্রই সেটা করে দিচ্ছে। আমি খুব রিসেন্টলি একটা বই পড়ছিলাম, লিটারেরি থিওরি অফ রোবটস। সেখানে ওই বইটা এই নিয়েই যে যেভাবে যন্ত্রকে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ভাষা শেখানো হচ্ছে, এতে কিছুদিন পর আর মানুষের ভাষা বলতেই হবে না, যন্ত্রই বলবে। তো তখন মাতৃভাষাটা কি হবে অ্যাকচুয়ালি, যদি সেই যুগে আমরা প্রবেশ করি বা পদার্পণ করি? এখানে মাতৃভাষা বলতে তুমি তোমার রোবটকে যদি তোমার মাতৃভাষায় শিক্ষিত করে তুলতে পারো, তাহলে তার মাধ্যমে মাতৃভাষা বেঁচে থাকবে। আর নইলে আস্তে আস্তে যখন রোবটই গ্রাস করে নেবে, এখন আমরা ফ্রাঙ্কেনস্টাইন না তৈরি হয়ে যায়, আমরা তো ভয়ে থাকি যে রোবট যদি আমাকে গ্রাস করে ফেলে, তাহলে পরে তো আস্তে আস্তে সে যেই ভাষা আমাকে শেখাবে আমার সেই ভাষাই বলতে হবে। তা যেন না হয়, আমরা যেন রোবটকে আমাদের ভাষা শেখাতে পারি, সেটাই কাম্য আর কি। সেই আরেকটা মানে যখন ভাষা নিয়ে কথাই হয়, যে আমরা দেখি যে রবীন্দ্রনাথ চাইলেই তো ইংরেজিতে লিখতে পারতেন, উনি বাংলায় লিখে গেলেন। এই বিষয়টা তোমাকে কেমন ভাবে ভাবায়? এখানেই তো তাদের থেকে আমাদের শেখার বিষয়টা। তিনি পৃথিবীতে রাজ করতে পারতেন, কিন্তু সত্যি সত্যি তার সে ক্ষমতা ছিল। কিন্তু তিনি বাংলা ভাষার প্রতিনিধিত্ব করেছেন সমস্ত পৃথিবীতে, বাংলা ভাষাকে নিয়ে ঘুরেছেন সমস্ত পৃথিবী। পৃথিবীর এত এত দেশ তিনি ভ্রমণ করেছেন, সবখানে কিন্তু তিনি বাংলা ভাষাকে নিয়ে গেছেন। এবং তিনি বিভিন্ন জায়গার থেকে, আমরা ইদানিং ভাষা নিয়ে কয়েকদিনের মধ্যে ভাষা দিবস, যেহেতু ভাষা দিবস নিয়ে ভাষা নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা শুনছি বিভিন্ন জায়গাতে। একটা ভাষা কিন্তু বিলুপ্ত হয়ে যাবে। ওই যেটা বলছিলাম, যে একটা ছোট্ট দ্বীপ বা একটা ছোট্ট গ্রাম যদি তারা শুধু মুখের ভাষার মধ্যে সীমিত হয়ে থাকে, তাদের ভাষা আস্তে আস্তে সেটা বিলুপ্ত হয়ে যাবে। তাদের প্রজন্ম যখন চলে যাবে সেটা বিলুপ্ত হয়ে যাবে। তো কি করতে হয়? ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে কিন্তু আহরণটা খুব জরুরি, যে বিভিন্ন ভাষার থেকে বিভিন্ন শব্দকে এনে আমাদের ভাষার সমৃদ্ধ করতে হবে। আমাদের ভাষার যে সম্পদটা রয়েছে তাকে আরো সমৃদ্ধশালী করতে হবে, তাকে আরো ছড়িয়ে দিতে হবে। তা না করে যদি আমি গুটি কয়েক শব্দের মধ্যে সীমাবদ্ধ করে রাখি আমার ভাষাকে, সেটা তো আস্তে আস্তে সংকীর্ণতা পেয়ে যাবে। তো ফলে এই যে আদান প্রদানের ব্যাপারটা, এটা কিন্তু ভীষণ জরুরি। আদান প্রদান না থাকলে কিন্তু একটা ভাষা রসকসহীন হয়ে আস্তে আস্তে শুকিয়ে যাবে, তার প্রাণ রস শুকিয়ে যাবে। তো সেই জন্য কি করতে হবে? আমার ভাষার থেকে, যেমন আমার যে সৃষ্টিগুলো, আমি যদি একটা কিছু সৃষ্টি করি, সেটা যদি আমি ঘরের মধ্যে লুকিয়ে রেখে দিই, সেটা তো আর কেউ জানবে না। সেটা আমি জানলাম, আমি মারা গেলে সেটা আমার সাথে সাথে বিলুপ্ত হয়ে গেল, সেটা তো কাম্য নয়। আমি একটা ভালো জিনিস সৃজন করলে সেটা যাতে সমস্ত পৃথিবীতে ব্যপ্ত হয়ে যেতে পারে, তার জন্য কি করতে হবে? আমার ভাষাটাকে অনুবাদ করতে হবে। অনুবাদ সাহিত্য এখন এই জন্যই প্রাধান্য পাচ্ছে বিভিন্ন জায়গাতে, যে একটা ভাষার যে ভাবনা, চিন্তা, মনন যা কিছু আছে, সেটা অন্য ভাষায় অনুদিত হয়ে পৃথিবীর মানুষের কাছে পৌঁছে যাক। ঠিক এই জায়গাটাতেই রবীন্দ্রনাথ কি করেছিলেন? রবীন্দ্রনাথ নোবেল পেয়েছেন যে তিনি তো বাংলা ভাষায় লেখা গীতাঞ্জলিতে নোবেল পাননি, তিনি নিজে কিন্তু তার গীতাঞ্জলিটাকে অনুবাদ করতে পেরেছিলেন। এই ক্ষমতাটা তো সবার থাকে না।
এটা হচ্ছে সব থেকে বড় কথা, যে আমি লিখবো বাংলায়, কিন্তু সেটাকে আমি অনুবাদ করলাম যে ভাষাটা নাকি মান্যতা পাচ্ছে সমস্ত পৃথিবীতে। তাহলে পৃথিবীর মানুষ জানবে যে আমি কি লিখছি। এখন অনেক সময় অনুবাদ কর্ম প্রচুর হচ্ছে, আজকাল প্রচুর হচ্ছে চতুর্দিকে, কিন্তু সফল অনুবাদ যেটাকে বলা হয় সেইটা হলো কিনা, সেইটা কিন্তু একটা প্রশ্ন থেকে যায় অনেক ক্ষেত্রে। মানে এই নিয়ে যদি আমাদের কথা বলতেই হয়, তাহলে প্রকৃষ্ট উদাহরণ বোধহয় আমরা প্রত্যেকেই কম বেশি রাশিয়ান লিটারেচার পড়েছি ইংরেজিতে। রাশিয়ান লিটারেচার পুরো পৃথিবীর উপজীব্য হয়ে উঠতে পেরেছে ইংরেজি অনুবাদের মাধ্যমে, এবং সেটা পড়ে কোথাও একবারের জন্য মনে হয় না যে এখানে কোথাও খটকা আছে। মানে ওই স্পন্টেনিটি, স্বতঃস্ফূর্ততা কোথাও ভাঙছে না। স্বতঃস্ফূর্ততা থাকাটাই জরুরি। সেটাই এখানে এই যে অনুবাদ, আপনি যে জিনিসটা বলছেন যে অনুবাদ যে কোনো একটি ভাষাকে, সেটা যদি একটু আঞ্চলিক ভাষা হয় কিংবা খুব কম লোকের মাতৃভাষা হয়, তাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। তো এই ত্রিপুরার পরিপ্রেক্ষিতেই বলা যাক, বা ত্রিপুরা, পশ্চিমবঙ্গ কিংবা বাংলাদেশ, আমরা বা এছাড়াও পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা বাংলা ভাষাভাষী লোক রয়েছেন, এবার দেখা যায় ত্রিপুরায় আমরা যে ভাষায়, যে লোকাল ল্যাঙ্গুয়েজ আমরা কথা বলি, সেই ল্যাঙ্গুয়েজে যখন বা সেই ভাষাটাকে যখন কোনো উপন্যাসে লেখা হচ্ছে, ফর এক্সাম্পল অনেকগুলো উপন্যাসের নাম বলা যেতে পারে, যেমন সুনন্দা ভট্টাচার্যের ধান পাকার গান, উনি সিলেটি যে ডায়ালেক্টগুলো সেটা লিখছেন, অশোকদেবের সদাপুরাণ কিংবা সুতপা দাসের ঈশ্বরী কথন, এগুলোতে প্রচুর পরিমাণ লোকাল ডায়ালেক্ট আমরা পাচ্ছি। এবার আপনি যখন বাঙাল ভাষাটা, কথ্য ভাষা, এবার যখন আপনি অনুবাদ করছেন, সেটাকে রিটেন করা, সেটাকে যথাযথভাবে তুলে ধরা কি যায়? সেটা সম্ভব হবে। কেন যায়? কেন হবে না? কারণ ইংরেজিতে আমি যখন অনুবাদ করব, তখন তো আমি আমার ভাবানুবাদ, এই জন্য বলা হয় যে সঠিক অনুবাদ তো হয় না, ভাব অনুবাদ হয়, ভাবটাকে অনুবাদ করা হয়। তো সেখানে তুমি সব থেকে বড় কথা দেখো, আমরা জীবনানন্দ দাশকে যদি যথাযথ অনুবাদ করা যেত, তাহলে নোবেল তো আরেকটা আশায় আমরা মানে বাধ্য ছিল, নোবেল আরেকটা। সেমনি আমাদের সাহিত্যিক যারা রয়েছেন, মানিক বন্দ্যোপাধ্যায় বলো বা আরো কত, শরৎচন্দ্র, মানিক বন্দ্যোপাধ্যায়, আমাদের বাংলার এত সম্পদ রয়েছে যে আরো কয়েকটা নোবেল কিন্তু অনায়াসে আমরা পেতে পারতাম। কিন্তু এই যে যথার্থভাবে অনুবাদ হয়নি বলেই কিন্তু সেগুলো পৃথিবীর কাছে গ্রাহ্য হয়নি। তো তুমি জীবনানন্দ দাশের যে প্রকৃতির বর্ণনা, সেটাকে তুমি কতটা যথাযথ বর্ণনা করতে পারবে? তার ভাবানুবাদ হতে পারে, ভাবানুবাদে কি সেই স্পর্শটা, সেই যে কিশোরীর চাল ধোয়া ভেজা হাত, এই যে বর্ণনা, এটার তুমি কতটা ভাবানুবাদ সম্ভব? সেই স্পর্শটা, এই যে চাল ধোয়া ভেজা হাতের যে স্পর্শটা, সেটা বাংলা ভাষাতে তুমি পাবে, সেটা ইংরেজিতে অনুবাদে কিন্তু কিছুতেই একজন ব্রিটিশ কিন্তু সেটার স্পর্শ পাবে না। চাল ধোয়া ভেজা, সেটা কি বস্তু? তো এসেন্সটা হারিয়ে যায়। হ্যাঁ, তো ভাব অনুবাদ হয় সবকিছুরই। এখন আমি বাঙাল ভাষায় যদি আমার লেখা থাকে গল্পের মধ্যে বা উপন্যাসের মধ্যে, তুই এত দেরিতে আইসোস কে রে, তো এই যে দেরিতে আইসোস কে রে, এটা আমরা এইখানে বসে বুঝতে পারছি কি বলছে, কিন্তু এটা যখন ইংরেজিতে অনুবাদ হবে, তখন তুমি এখানে এসেছো কেন, আমরা শুদ্ধ বাংলায় বললেও যা অনুবাদ হবে, এত দেরিতে আইসোস কে রে বললেও একই অনুবাদ হবে। তো সেটা পার্থক্যটা কি করে হবে? ঠিক, তাহলে এখানে একটা গ্যাপ তো থেকে যাচ্ছে, যে একদম লোকাল ডায়ালেক্ট। ওইটাই শুধু অনুবাদ হলে, এই জন্যই বলে যে ভাবানুবাদ, এটা একেবারে যথাযথ অনুবাদ হয়ে ওঠে না। তাহলে কি আমরা বলতে পারি যে তাহলে যার যে মাতৃভাষা, সেটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব যে ব্যক্তি কথা বলছেন তারই প্রথম দায়িত্ব, হ্যাঁ, উনি প্রথম স্টেক হোল্ডার। এবং তিনি যদি তার প্রজন্মের মধ্যে সঠিকভাবে সেই বাংলাটা বা যে ভাষাই হোক, তার নিজস্ব মাতৃভাষাটাকে সঠিকভাবে না পৌঁছে দিতে পারেন, তাহলে কিন্তু সেটা হারিয়ে যেতে বাধ্য। আমাদের দেখো এখন কি হয়েছে, আমাদের আগে তো ত্রিপুরা যোগাযোগের ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে ছিল, হ্যাঁ, কিন্তু ইদানিং তো পশ্চিমবঙ্গের সাথে যোগাযোগে আমাদের কোনো বাধাই নেই, যখন তখন আমরা পশ্চিমবঙ্গের সাথে যোগাযোগ হচ্ছে। এবং আমরা যেহেতু মান্য বাংলা যেটা বলি, সেটাই আমরা সব সময় আনুষ্ঠানিকভাবে, আনুষ্ঠানিকতার ক্ষেত্রে সেই ভাষাটাকে ব্যবহার করার চেষ্টা করি। ফলে আমাদের যে বাঙাল ভাষাটা, যেটা কথ্য ভাষা এখানকার, সেটাকে তো আমরা আনুষ্ঠানিকতার ক্ষেত্রে ব্যবহার করছি না। তো সেই ভাষাটাও কিন্তু আস্তে আস্তে তুমি দেখবে আমাদের পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে বিকৃত হয়ে যাচ্ছে বা হারিয়ে যাচ্ছে বলতে পারি। কেননা আমরা অনেক সময় দেখছি যে আমরা অভিভাবকরা কি চাইছি, আমাদের পরের প্রজন্ম যেন শুদ্ধ বাংলাটা, মানে মান্য বাংলাটা শেখে। তো সেই মান্য বাংলা শেখাতে গিয়ে আমি নিজেই হয়তো জানি না ঠিক মতো
শুদ্ধ বাংলা। আমি সারা জীবন বাঙাল ভাষায় কথা বলেছি, এখন আমার ছেলে মেয়ে যেহেতু বাইরে পড়াশোনা করছে, বাইরে যাতায়াত করছে বেশি, তাকে আমি চাইছি শুদ্ধ বাংলা শেখাতে। কি করে শেখাবো, আমি নিজেই তো ভালো করে জানি না। তো এই যে আর্ধেক জেনে আর্ধেক শেখাতে চাইছি, ফলে কি হয়ে যাচ্ছে, না হচ্ছে শুদ্ধ বাংলা, না হচ্ছে কথ্য বাংলা, দুটো মিশে একদম বিকৃত একটা চেহারা পাচ্ছে। কিন্তু অনেক সময় আমরা দেখি ছোট ছোট বাচ্চারা এই ভাষাতে কথা বলছে। হ্যাঁ, তো তুমি যেহেতু তোমার কথ্য বাংলা এটা, তুমি এটাকে ভালো করে বলো, শুদ্ধভাবে বলো। আর তোমার যখন যদি পড়াশোনার ক্ষেত্রে, বইয়ের ক্ষেত্রে তো আমরা দেখি যে শুদ্ধ বাংলাটাই ব্যবহার করা হয়, তো বইটা যদি আমি ভালোভাবে পড়তে শিখি, ঠিক মতো রিডিং পড়া যদি আমি পারি, তাহলে কিন্তু আমরা মান্য বাংলা শিখতে খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। ঠিক। হ্যাঁ, তো দুটোকেই আমি সমানভাবে কিন্তু তাদের যথাযথ অবস্থানে তাদেরকে শিখতে পারি যদি চেষ্টা করি। সেই চেষ্টাটা আমাদের যথাযথ হচ্ছে বলে কিন্তু মনে হয় না। সেই কিন্তু তার পাশাপাশি আরেকটা জিনিস যদি দেখা যায় যে কোনো ভাষার বিকাশে মূলত মাতৃভাষার বিকাশের জন্য যেটা জরুরি সেটা হচ্ছে চেতনা। আমার ভাষার প্রতি আমার চেতনা, আমার ভাষার সাথে আমার কি সম্পর্ক, সেই চেতনা খুব কম লোকই দেখা যায় যারা এই চেতনা সম্পর্কে সম্পূর্ণ ওয়াকিবহাল। আমি দুজন লোকের কথা আমি বলবো। এক হচ্ছে ঋত্বিক ঘটক। উনি কনসিয়াস ছিলেন যে আমি যে জায়গা থেকে বিলং করি সেই ভাষাটা, এবং উনি ওনার প্রত্যেকটা চলচ্চিত্রে সেই ভাষার প্রয়োগ করেছেন এবং প্রত্যেকটি সাক্ষাৎকারে উনি এই ভাষায় কথা বলেছেন। দ্বিতীয় যে ব্যক্তির কথা বলবো, উনি একজন ইংরেজি সাহিত্যের কবি কমলা দাস। উনি ওনার কবিতায় বলছেন যে দ্য ল্যাঙ্গুয়েজ আই স্পিক বিকামস মাইন। এই ভাষার যে ভাষায় আমি কথা বলবো সেটাই আমার, তার ভুল ভ্রান্তি সব কিছুই আমার। কিন্তু এখন দেখা যাচ্ছে যে ভাষারও তো একটা স্তরবিন্যাস আছে, ভাষাদেরও একটা প্রতিযোগিতা আছে। এ ভাষায় কথা বললে তুমি সমাজে গ্রহণযোগ্যতা পাবে, একটু উঁচু জায়গায়, মঞ্চের একটু মধ্যস্থানে, মঞ্চের মধ্যমণি হয়ে বসতে পারবে, আর ওই ভাষায় কথা বললে তুমি মঞ্চের একটু পাশে বসবে। এই প্রতিযোগিতায় আমরা তো প্রত্যেকে পা ফেলে দিয়েছি। তো এখান থেকে বেরিয়ে আসার কি উপায়? এটার থেকে বেরিয়ে আসা আসলে প্রত্যেকটা মানুষের তো নিজস্ব চেতনার কথা এখানে এসে যায়, যে আমি কিভাবে নিজেকে দেখতে চাই, কোন জায়গাটাতে আমি নিজেকে নিতে চাই। দেখো, নিজস্বতা যদি একটা মানুষ বাঁচিয়ে রাখতে পারে না, সে যেভাবেই সেটাকে বাঁচিয়ে রাখুক না কেন, সে কিন্তু মধ্যমণি হবেই। আমি বলবো এখানে ভানু বন্দ্যোপাধ্যায়ের কথা। ভানু বন্দ্যোপাধ্যায়কে আমরা কে চিনি না বলো তুমি? তিনি যদি কোথাও উপস্থিত হতেন, তাকে কি মধ্যমণি করতাম না আমরা? কিন্তু তিনি সবসময় ঢাকার বাঙাল বলে নিজেকে গর্ব করতেন, এবং তিনি বাঙাল ভাষাটাই ব্যবহার করতে চেষ্টা করতেন সব সময়। আমরা কিন্তু ভানু চলে যাওয়ার পরে, তিনি চলে যাওয়ার পরে আমরা কিন্তু বিভিন্ন ছবিতে বলো, মানে চলচ্চিত্রের কথা বলছি, বিভিন্ন চলচ্চিত্রে বলো বা নাটকে বলো, আমরা ততটা বাঙাল ভাষার ব্যবহার কিন্তু পাই না। কিন্তু তিনি বাঙাল ভাষাটাকে কোথায় পৌঁছে দিয়ে গেছেন তুমি একবার ভেবে দেখো। বিভিন্ন বাংলা চলচ্চিত্রে আমরা এখনো কিন্তু ভানুকে খুঁজি। হ্যাঁ, কই তাকে তো বুঝতে আমাদের কোনো অসুবিধে হয় না। তিনি যেভাবে বলে গেছেন বাঙাল ভাষা, সেভাবেই তো লোকে মজা পাচ্ছে, হাসছে, তাকে অনুভব করতে পারছে। তো ফলে এইখানে ভাষাটা কিন্তু কোনো ব্যাপার না, আমি আমার অনুভূতিটাকে মানুষের কাছে পৌঁছে দিতে পারছি কিনা সেইটা হচ্ছে ব্যাপার। এবং যেটাই করব সেটা আমি আত্মবিশ্বাসের সাথে করব এবং আমার নিজস্বতা বজায় রেখে করব। এটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। কিন্তু তাহলে কিন্তু পৃথিবীর যে কোনোখানে আমি পৌঁছে যেতে পারি একেবারে আমার নিজস্বতা নিয়ে। তুমি বাংলাদেশকে দেখো, বাংলাদেশ একটা ভাষাকে, শুধুমাত্র একটা ভাষাকে কেন্দ্র করে একটা দেশ তৈরি হয়ে যাওয়া, এটা পৃথিবীতে আর কোথাও ঘটেনি এরকম ঘটনা। তো তারা কিন্তু বিশ্বের দরবারে গিয়ে বাংলাতেই বক্তব্য রেখেছেন, বাংলাতে বক্তৃতা দিয়েছেন। যার বুঝতে অসুবিধা হচ্ছে সে অনুবাদ করে নিয়ে শুনেছে, কিন্তু তারা তো দ্বিধা করেননি বাংলাতে বলতে। এবং আমরা দেখবে আমাদের দেশের মধ্যেই তুমি দেখো না, বিভিন্ন জায়গাতে তুমি যদি দাও, দক্ষিণ ভারতে বিভিন্ন জায়গাতে যাও, তারা কিন্তু হিন্দি ইংরেজি সহজে স্বীকার করতে চায় না, জানেন বলে। তারা বলেন যে না, আমরা এ ভাষা বুঝি না, জানি না। কারণ তারা মাতৃভাষাকে ভালোবাসছেন। এতটা ভালোবাসা আমাদের বাঙালিদের মধ্যে কেন দেখা যায় না সেটা আমরা জানি না। হ্যাঁ, আমরা যেন অন্যের হিন্দি ইংরেজি বলতে পারলে আমরা বর্তে যাই, যেন আমরা সাংঘাতিক একটা ওই যে তুমি যেটা বলছিলে মধ্যমণি হয়ে বসা, আমরা যেন মনে করি যে একেবারে স্পন্টেনিয়াসলি ইংলিশ বলছি আমি, তার মানে আমি একজন মধ্যমণি হওয়ার মতন যথেষ্ট যোগ্য হয়ে উঠেছি। হ্যাঁ, এবং এই যে দীনতাটা, তার মানে আমি মাতৃভাষাকে ততটা ভালোবাসি না,
যারা বাঁচতে পারেন তারা কিন্তু গর্বের সঙ্গে বলেন যে না, আমি হিন্দি জানি না, আমি ইংরেজি জানি না, আমি আমার ভাষায় কথা বলি। এই গর্বটা আমাদের মধ্যে নেই কিন্তু। কিন্তু এটাও মানে লক্ষণীয় বিষয় যে এত সকল প্রতিবন্ধকতার মাঝেও কিন্তু আমাদের প্রত্যেকের মাতৃভাষা কিন্তু স্ব স্থানে আছে। মানে ভাষা একটা লিভিং অর্গানিজম, সে নিজেই যেন টিকে যাচ্ছে। ওই আমরা পড়েছিলাম না, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ভাষাও যেমন একটা নিজে নিজে এটা লড়াই করছে, টিকে যাচ্ছে। এখনো আমাদের প্রত্যেকের মুখে না, টিকে যাচ্ছে তুমি বলবে কি করে? এই যে এক্ষুনি একটু আগে বলছিলাম যে আশঙ্কা করা হচ্ছে আগামী 100 বছরের মধ্যে হয়তো যে আরো 3000 ভাষা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে যদি টিকে যেতই সত্যি সত্যি, তাহলে ওই যে ফিটেস্ট যে, সে হয়তো টিকে থাকবে, কিন্তু আমার ভাষাকে, মাতৃভাষাকে ফিটেস্ট করে তোলার জন্য আমার নিজের শ্রম দিতে হবে, আমারই প্রচেষ্টা করতে হবে আমার পরবর্তী প্রজন্মর কাছে এই ভাষাটাকে যথাযথভাবে পৌঁছে দেওয়ার, এবং তাকে যাতে সংবহন করে নিয়ে যেতে পারে এই ভাষাটাকে, সেই ব্যাপারটা দেখাও কিন্তু আমার দায়িত্ব। সুতরাং প্রজন্মকে আমি একেবারেই দোষ দেব না যে আমাদের পরবর্তী প্রজন্মকে, উত্তর প্রজন্মকে, যে তারা বাংলা ভাষা ঠিক মতো জানে না, বই পড়ে না, বা ঠিক মতো লিখছে না, শিখছে না। এইগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের বর্তমান প্রজন্মের অপরাধী বলবো আমি। কারণ আমি চাইছি না হয়তো আমার মাতৃভাষাটাকে ততটা সমৃদ্ধ করে তুলতে বা এগিয়ে নিয়ে যেতে, সেটা আমার দোষ। তার পেছনে একদম মূল কারণগুলো কি কি, যে এই যে একটা অনীহার মূল কারণ ওইটাই তো আমি যেটা বলছিলাম, যে আমরা কেন পারি না গর্বিত হতে? আমরা বাঙালি বলে গর্বিত, আমাদের বাংলার এত এত গর্ব করার বিষয় রয়েছে, তবু আমরা কেন গর্বিত হতে পারি না? আমরা অন্য ভাষা বলে ধন্য হতে কেন চাই? সেটা তো আমাদের দীনতার প্রকাশ। তো এইটা কেন হচ্ছে? তো ওই দীনতাটুকু আমরা ছাড়তে পারছি না বলে হচ্ছে। যেদিন আমরা সব দীনতা ছেড়ে বলতে পারবো হ্যাঁ আমি শুধু বাংলাতে কথা বলি, আমি আর অন্য কোনো ভাষা জানি না ঠিক মতো, এটা আমরা মনে করি আমাদের খুব লজ্জার বিষয়। কিন্তু যেদিন এটা লজ্জা থেকে গর্বের বিষয় হয়ে উঠবে, সেদিন আর এই ব্যাপারটা থাকবে না। সবারই এই জিনিসটা, প্রত্যেকের মাতৃভাষার প্রতি এই জিনিসটা, শুধু বাংলা ভাষা, আমি বাংলার কথা বললাম, প্রত্যেকটা ভাষাভাষী মানুষেরই মাতৃভাষাকে নিয়ে গর্ব করার মতো যখন মনোভাবটা তৈরি হবে, তখনই সেই মাতৃভাষা টিকে যাবে। একদমই। অসংখ্য ধন্যবাদ কাকুলিদি আমাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করার জন্য। দর্শক বন্ধুরা, আজকে আমরা ভাষা নিয়ে আলোচনা করছিলাম, মাতৃভাষার গুরুত্ব বর্তমান সময়ে এই নিয়ে আলোচনা করছিলাম। আলোচনায় আমাদের মাঝে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্যের স্বনামধন্য কবি এবং অনুবাদক কাকলি গঙ্গোপাধ্যায়। উনি ওনার বক্তব্যে তুলে ধরেছেন যে মাতৃভাষা একেবারে প্রাণোজ্জ্বল একটি বিষয়, এবং তাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব, তার প্রচার প্রসারের দায়িত্ব আমাদের প্রত্যেকের, এবং আমরা আশা করি যে আমরা প্রত্যেকে নিজের ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য অগ্রণী ভূমিকা পালন করব। অনুষ্ঠান শেষ করার আগে দিদি, তোমাকে আবারও অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে। দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন দূরদর্শন ত্রিপুরা, দেখতে থাকুন। নমস্কার।